করছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা 24। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। তুরির সামনে দাঁড়িয়ে আছে তুরজান। হ্যাঁ, তুরিকে তুলে এনেছে তুরজান, আর ওর উদ্দেশ্য একটাই, বিয়ে করা। যেভাবে মেহতাব মেহেরকে বন্দি করে রেখেছে, ঠিক সেভাবেই তুরিকে বন্দি করে রাখতে চায় তুরজান। তুরিকে ইতোমধ্যেই বিয়ে করে নিয়েছে গান পয়েন্টে নিয়ে। বিয়ে শেষে তুরি বসে আছে চেয়ারে মাথা নিচু করে। নিজের এভাবে বিয়ে হবে সত্যি কখনো কল্পনাও করেনি তুরি। ধীরে ধীরে তুরি মুখ তুলে তাকায় সামনে, তুরজানের দিকে। ওর সামনে একটা চেয়ারে বসে আছে তুরজান। তুরি একাকাশ হতাশ গলায় বলে, আমার হাতটা খুলে দিন। তুরির এমন কণ্ঠ শুনে কেন জানি খুব মায়া লাগে তুরজানের। এক মুহূর্ত না ভেবে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় চেয়ার থেকে। অতঃপর ধীরে ধীরে তুরির হাতের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলতেই তুরি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এটা দেখে তুরজান কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় ওর থেকে। তুরি এবার ধীর হাতে নিজের নিকাব এবং নিকাবের ওপর থাকা কালো পর্দাটা খুলে ফেলে, কারণ আশেপাশে তুরজান ছাড়া আর সবাই মহিলা। তুরি নিকাব খুলতেই থমকে যায় তুরজান। ওর মুখ কখনোই দেখেনি তুরজান। তুরির নেই হতবাক হয়ে তাকিয়ে থাকে। ওর চোখ দুটো একেবারে মেহতাবের মতো, তবে রঙে ভিন্নতা। মেহতাবের চোখ বাদামি আর তুরির চোখ গম্ভীর নীলচে। এক অদ্ভুত সুন্দরতা ছড়িয়ে আছে তুরির মুখ জুড়ে। থপথপে ফর্সা চেহারা, হিজাবে মোড়া মুখে অপার্থিব সৌন্দর্যে মোড়া এই মেয়ে। তুরজান চোখের পলক ফেলতে ভুলে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তুরির দিকে। কিন্তু হঠাৎ তুরি ধীরে ধীরে বোটের কিনারার দিকে এগোতে থাকে। তুরিকে বোটের কিনারার দিকে যেতে দেখে তুরজান বিস্ময়ে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত, তবে কিছুটা দেরিতে হলেও ওর পেছনে এগিয়ে যায়। ঠিক তখনই তুরি বোটের একদম কিনারে গিয়ে থামে। হঠাৎ ঘাড় ঘুরিয়ে তুরজানের দিকে তাকায়। তুরির তাকানো দেখে তুরজানের পা আপনা আপনি থেমে যায়। ও থতমত খেয়ে দাঁড়িয়ে রয়। তুরি এক ফিকে মুচকি হাসি দেয় তুরজানের মুখপানে চেয়ে, আর সেই হাসি দেখে তুরজানের ভেতরখানা ধ্বংস হয়ে যায়। কি ভয়ানক সুন্দর ও বিভ্রান্তিকর এই হাসি! তুরজান বেশ কনফিউজড এই মুহূর্তে তুরির মতে গতি ঠিক বোঝান তাই। তুরজান কিছু বলবে, এমন সময় টাস করে ঝাঁপ দেয় তুরি হঠাৎ পানিতে। এটা দেখার সাথে সাথে বোটের সবাই হতবাক হয়ে যায়। কি হলো, কি ঝাঁপ দিল কেন? তুরজান মুহূর্তের মধ্যে বুঝে ওঠে না কি করবে, কিন্তু পরক্ষণে কোনো কিছুর তোয়াক্কা না করে দৌড়ে গিয়ে সেও পানিতে ঝাঁপিয়ে পড়ে। ঠান্ডা নোনা পানির ধাক্কায় শরীর কেঁপে ওঠে তুরজানের। ডুব দিয়ে উঠে দেখে তুরি, হ্যাঁ, সে তো ঠিক তার পাশেই সাঁতার কাটছে। তুরজান তুরিকে এমন রিল্যাক্স দেখে অবাক হয়ে বলে, এই পাগল মেয়ে, তুমি ঠিক আছো? কি করছিলে কি তুমি? তুরি হেসে বলে, রিল্যাক্স? আমি কিছু করিনি। অনেক গরম লাগছিল, তাই একটু শরীরে পানি লাগিয়ে নিলাম। এটা শুনে তুরজানের ভীষণ রাগ হয়। এই এক মুহূর্তের জন্য তুরি জানাজা পড়তে হবে এটা ভেবেছিল, আর কি থেকে কি হলো। ওর তো মন চাইছে তুরিকে ঘাড় ধরে ডুবিয়ে মেরে ফেলতে, কিন্তু তুরজান নিজেকে সামলায়। হাত বাড়িয়ে তুরির কোমর চেপে ধরে তাকে নিজের বুকের সাথে টেনে নেয়, আর সাঁতার কেটে দুজনেই উঠে আসে বোটের দিকে। বোটে উঠে তুরজান তুরিকে নিজের থেকে সরিয়ে নেয়। দাঁত চেপে কিছু বলতে যাবে, ঠিক তখনই দেখে তুরি নিজের বোরখা খুলছে। তুরজান তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নেয়। তুরি আপন মনে বোরখাটা খুলে ভেজা চুল ছাড়ে আর ড্রেস টেনে ধরে পানি ঝরাতে থাকে। তুরজান একবার তাকায় তুরির দিকে, তারপর আর তাকায় না। সাদা ড্রেসে তুরির শরীরের আভাস স্পষ্ট। মুখটা লাল হয়ে আছে, চোখও এখনো লাল হয়ে আছে। তুরি তুরজানকে এভাবে মুখ ফিরিয়ে নিতে দেখে মুচকি হেসে তার একদম কাছে এসে দাঁড়ায়। তুরজান তুরিকে এগিয়ে আসতে দেখে কিছুটা পিছু হটে যায়, কিন্তু তুরি ওর একদম কাছে এসে দুই হাতে কাঁধ রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, সরে যাচ্ছেন কেন? বিয়ে করেছেন, বউ হই না আমি আপনার? তুরজান অবাক হয়ে তাকায় তুরির দিকে। সে ভেবেছিল তুরি কাঁদবে, চিৎকার করবে। জোর করে বিয়ে করার পর এমন প্রতিক্রিয়া আশা করেনি। যে ভয় দেখে বিয়ে করেছে, তুরির তো কাঁদা উচিত, কিন্তু এখানে তো উল্টো চিত্র। তুরজান হকচকিয়ে তুরিকে প্রশ্ন করে, তোমার ভয় করছে না? রাগ হচ্ছে না তোমায় জোর করে বিয়ে করেছি বলে? তুরি হেসে ওর কপালে নিজের শাহাদাত আঙুল বলিয়ে সেটা নাকের কাছে এনে বলে, উফ, রাগ হবে কেন? জানেন, আমার না একটা বিগ ড্রিম ছিল ফোর্স ম্যারেজের।
কেউ আমায় তুলে নিয়ে ভয় দেখিয়ে মাফিয়া স্টাইলে বিয়ে করবে। আর আপনি আমার সেই স্বপ্ন পূরণ করে দিয়েছেন। কি যে ভালো লাগছে, বালের পড়াশোনা থেকেও মুক্তি পেয়ে গেছি। তুরজান দাঁত চেপে তুরিকে নিজের থেকে সরিয়ে নিতে নিতে বলে, আমার শরীরে হাত লাগিয়েছো কেন? তুরি এতে সরে গিয়েও আবার তুরজানের কাছে এসে মুচকি হেসে পায়ের গোড়ানিতে উঁকে দিয়ে তুরজানের চোখে চোখ রাখে। ওর এই নীলচে চোখের চাহনি তুরজানের ভেতরটা কাঁপিয়ে দেয়। এক ধরনের বেপরোয়া আকর্ষণ ছড়িয়ে যায় তুরজানের বুক জুড়ে, যেটা নামহীন অবাধ্য এক অনুভূতি। তুরজান কিছু না বলে তুরির ন্যায় বিস্ময়ে চেয়ে থাকে। তুরির চোখে মুখে পানির ফোঁটার মতো ঝিলমিল করছে অসাধারণ মনোময়ী লাগছে এই রমণীকে। তুরজানের এই ভাবনার মধ্যে হঠাৎ তুরি এক ঝটকায় নিজের ঠোঁট ছুঁয়ে দেয় তুরজানের ঠোঁটে। তুরির নরম ঠোঁটের স্পর্শে থমকে যায় তুরজান। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তুরির দিকে। কি থেকে কি হয়ে গেল? কি করলো এটা এই নির্লজ্জ মেয়ে? ছি ছি। তখনই তুরি তুরজানের ভেজা শার্টের কলার টেনে ধরে বলে, হাজবেন্ডের শরীরে তো ওয়াইফই হাত দেবে, তাই না? তুরজান তুরির চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, তোমায় বউয়ের মতো রাখতে বিয়ে করিনি আমি। তোমার ভাই যেমন আমার বোনকে বন্দি করে রেখেছে, তেমনি তোমায়ও বন্দি করে রাখবো আমি। তুই এতে হেসে জবাব দেয়, তো রেখে দিন না, আমি থেকে যাব, কোনো অভিযোগ করব না। তুরজান দাঁত চেপে বলে, বাড়ি নিয়ে ঘরের সব কাজ করাবো তোমায় দিয়ে, তখন বুঝবে কি মজা। তুরি হেসে বলে, এমনিতেই আমার ওয়াইফ ম্যাটেরিয়াল হওয়ার অনেক শখ, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজে থেকেই সব করব। রান্না বান্না, সবকিছু পরিষ্কার, কাপড় ধোয়া, আপনার সেবা, এমনকি আপনার বাচ্চার আদর্শ মাও হব। আমি নিজ ইচ্ছাই সব করব। তুরজান চিৎকার করে বলে, বেয়াদব মেয়ে, লজ্জা শরম নেই? একজন মেয়ে হয়ে এসব বলছো? তুই রেগে গিয়ে তুরজানের থুতনি চেপে ধরে বলে, একজন মেয়েকে জোর করে বিয়ে করতে তোর লজ্জা করেনি? এখন আমায় লজ্জা শেখাচ্ছিস? বিয়ে যখন করেছিস সংসারও করবি আমার সাথে, বুঝেছিস? এ বলে তুই থুতনি ছেড়ে দিয়ে কিছুটা সরে যায়। তুরজান রাগে ফুঁসছে। এই ছোট একটা মেয়ে ওর থুতনিতে হাত তুলেছে, কত বড় সাহস! তুরজান চোখে আগুন নিয়ে বলে, এতবার বেরো না মেয়ে, আমি তুরজান কিন্তু ভালো মানুষ না। তুই ঠোঁটে তাচ্ছিলের হাসি বলিয়ে দুই হাত বুকের সামনে গুজে নেয়। চারপাশে একবার তাকিয়ে মুচকি হেসে বলে, আপনি ভালো হন আর খারাপ তাতে আমার কি, আমি নিজেই তো একটা ডাকাত। এ বলে তুরি বোটের ভিতরে রুমের দিকে চলে যায়। তুরজান দাঁড়িয়ে থাকে হতবাক হয়ে। বউ না, বিপদ এনেছি ঘাড়ে, এ তো দেখি মারাত্মক লেভেলের ডেঞ্জারাস। টেরেসে বসে আছে মেহের, চোখ বাইরের দিকে। আজ অনেক দিন পর টেরেসের পর্দা সরানো হয়েছে। মেহের মেহতাবের কাছে অনেক মিনতি করে সে গার্ডদের বিদায় দিতে সক্ষম হয়েছে, কিন্তু তবুও মেহতাব 4 জন রেখে দিয়েছে বাড়ির আশেপাশে। মেহেরের আবার জ্বর উঠেছে, টুকটুক করে চোখ বেয়ে পানি পড়ছে। শরীর অসুস্থ থাকলে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করে। মেহতাবের কারণেই ওর এই অসুস্থতা। সে কোনো কিছুর পরোয়া করে না, কিছুই বোঝে না। একটা খারাপ লোক এই মেহতাব সিদ্দিক, খুবই খারাপ। এই লোকটাকে নিজ হাতে কুপিয়ে না মারতে পারলে শান্তি নেই মেহেরের। এসব ভাবতে ভাবতেই বসে আছে মেহের। শরীরের ব্যথায় নড়তে পারে না ঠিক মতো, কিন্তু করার কিছু নেই ভাবা ছাড়া। মেহতাব এখন রুমে নিজের কাজে ব্যস্ত। মেহের এক কাপ কফি হাতে টেরেসের চেয়ারে বসে। খুবই একঘেয়েমি লাগছে তার, বিরক্ত লাগছে সবকিছুতে। মেহের ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অতঃপর রুমে আসে। রুমে এসে দেখে মেহতাব কাগজপত্র, ল্যাপটপ নিয়ে বেডেই অফিস বানিয়ে বসে আছে। বাড়িতে অফিস রুম থাকা সত্ত্বেও মেহতাব রুমেই এসব কাজ করে। এই কাজটা মেহেরের একদম অপছন্দ। মেহের ধীরে ধীরে মেহতাবের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ ওকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহতাব চোখ তুলে বলে, কিছু বলবে? মেহের নিজের হাতটা বাড়িয়ে বলে, আপনার ফোনটা দিন। মেহতাব ভ্রুকুঁচকে জিজ্ঞেস করে, কি করবে তুমি? মেহের সোজাসুজি বলে, রিলস দেখো। মেহতাব আর কিছু না বলে ফোনটা দিয়ে দেয়। মেহের তা নিয়ে টেরেসে ফিরে আসে। ফোনটা আনলক করা। এই সুযোগে কারো নাম্বার খুঁজে উইচ্যাটে নক দেয়। সাথে সাথেই রিপ্লাই আসে, মেহের, কায়রন নেবকে ধরেছে আমাদের লোক, তুমি এসে মারবে নাকি মেরে ফেলবো? মেহের রিপ্লাই দেয়, না, এখন ওকে মারার সময় না, আরো 2 দিন বাঁচিয়ে রাখো, আমি তোমার সাথে দেখা করব। ওপাশ থেকে উত্তর আসে, ওকে। আর শোনো, ক্রাউন এলিয়াস এখন কিন্তু তুর্কিতে কামব্যাক করছে,
এটা শুনেই মেহেরের হাত পা অবশ হয়ে আসে, তাও সে নিজেকে সামলায়। সাহস করে টাইপ করে, আমাকে মেহতাবের কাছ থেকে কেড়ে নেওয়া এত সহজ না, এগুলো আপাতত চিন্তা করো না, আমরা আমাদের প্ল্যানটা দেখি। লোকটি উত্তর দেয়, সাথে সাথেই মেহের তাকে ব্লক করে দেয়। এই ফোনটা মেহতাবের সাধারণ ইউজের ফোন। আসল কার্যালাপের জন্য সে অন্য ফোন ব্যবহার করে, যেটা সে মেহেরকে কখনোই ছুতে দেয় না। যদি মেহের সেটা পেত তাহলে কাজের কাজ হতো। ঠিক তখনই মেহতাবের ডাক আসে, মেহের, এদিকে আসো তো। মেহের চুপচাপ রুমে আসে, এসে দেখে সব কাগজপত্র গুছানো। মেহতাব বেডে হেলান দিয়ে ল্যাপটপে কি কাজ করছে। তাকে দেখে মেহতাব চোখের ইশারায় ডাকে। মেহের বিরক্ত হতে চায়, কিন্তু কি একটা মনে পড়ে যায়, আর রাগ না করে হালকা হাসি দিয়ে মেহতাবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কি বলছেন। মেহতাব চোখে ইশারা করে ওকে যাতে মেহের ওর পাশে এসে শোয়। মেহের কি আর করবে, চুপচাপ বিছানায় ওঠে মেহতাবের পাশে শুয়ে পড়ে। মেহের ওর পাশে শুতেই মেহতাব ওর কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের উপর তুলে নেয়। নরম গলায় বলে, শরীর কেমন আছে এখন, ডাক্তারের কাছে যাবে। কিন্তু মেহের কোনো উত্তর দেয় না, চুপচাপ থাকে। মেহতাব মাথা নিচু করে ওর মুখের দিকে তাকিয়ে বলে, কিছু বলছো না যে। মেহের দীর্ঘ শ্বাস ফেলে বলে, কাকে বলবো, যে আমার কোনো পরোয়া করে না, যার মনে আমার জন্য কোনো চিন্তা নেই, যার মাথায় শুধু নিজের স্বার্থ, তাকে বলার কোনো মানে হয়। আপনি তো চেয়েছিলেন একজন পারফেক্ট ওয়াইফ, আমি চেষ্টা করছি তাই চুপচাপ থাকার। মেহেরের কথা শুনে মেহতাবের মুখ থমকে যায়, কি একটা ভেবে ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করে রাখে। তারপর মেহেরকে নিজের থেকে সরিয়ে শক্ত করে জড়িয়ে আবারও ধরে, মাথা গুজে নেয় মেহেরের বুকে এবং ফিসফিসিয়ে বলে, আর এমন হবে না, আমি নিজেকে যথাসম্ভব সামলে ফেলবো। এটা শুনে মেহের ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দেয় অতি যত্নে, আর মুখে হালকা শয়তানি হাসি নিয়ে নিজেকে মনে মনে বলে, বাহ মেহের, ইমোশনাল ব্ল্যাকমেলটা তো বেশ ভালোই করতে পারিস, তোকে তো নোবেল দেওয়া উচিত রে মা। মেহতাবকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে একসময় প্রশ্ন করে, আচ্ছা মেহতাব, আপনাদের বাবা মা দুজনেই তো মন্ত্রী তাই না। মেহতাব উত্তর দেয়, হ্যাঁ। মেহের আবারও জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তাদের সাথে থাকেন না কেন। মেহতাব দীর্ঘ শ্বাস ফেলে বলে, এত প্রশ্ন করো না, ঘুমিয়ে পড়ো। মেহের এমন উত্তর শুনে আর কিছু বলে না, চুপ হয়ে যায়, কিন্তু মনে মনে ভাবে, এই মানুষটার অতীত, পরিবার সব জানতে হবে আমাকে, নয়তো আমি কিচ্ছু করতে পারবো না। মেহতাব আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে এক তাচ্ছিল্যের হাসির সহিত নিদ্রায় তলিয়ে যায়। জনশূন্য সাউথ কোরিয়ার একটি গলি দিয়ে পাগলের মতো ছুটে চলেছে তেজওয়ান। মাথা ফেটে রক্ত পড়ছে টুকটুক করে, শরীরের ভার একদম ভারী হয়ে এসেছে, পা থেমে নেই। চোখে আগুন, মুখে রক্তের তিক্ত এক স্বাদ, আর শরীর জখমে ভরা। মন চাচ্ছে একবার শুয়ে যেতে, কিন্তু মস্তিষ্ক চাচ্ছে দৌড়াতে, কারণ সে ছুটছে একটা জানোয়ারের পেছনে। তার নাম কিয়ান, একটা বিকৃত নোংরা শয়তান। 29টি শিশু, হ্যাঁ ঠিকই শুনেছেন, 29টি নিষ্পাপ শিশুকে ধর্ষণ করেছে এই কিয়ান। 3 মাস আগেই জেল থেকে পালিয়ে গেছে, কেউ ধরতে পারেনি। তেজওয়ান এসেছে কোরিয়ায় এক সিক্রেট ক্যাসে, আর তখনই তাকে এই নরকের কীটটাকে ধরার আদেশ দেওয়া হয়। তেজওয়ান অনেক প্ল্যান করে ওর গোপন আস্তানায় হানা দেয় একাই। সামনে 10 জন দেহরক্ষী, তবুও পিছু পা হয় না। রক্তাক্ত হয়ে পড়ে, প্রচন্ড মার খায়, হাল না ছেড়ে একে একে গুলি করে উড়িয়ে দেয় তাদের সবাইকে। কিন্তু কিয়ান, এই জানোয়ারটা জানে কোন সময়ে পালাতে হয়, সবাই মরলেও ও পালিয়ে যায়। রক্তাক্ত শরীরে তেজওয়ান ছুটছে এখন ওর পেছনে, জুতো ঘুষে আগুন জ্বলে উঠেছে পিচঢালা রাস্তায়। শরীর আর একদম সায় দিচ্ছে না, কিন্তু মন চায় কিয়ানের মৃত্যু। দৌড়াতে দৌড়াতে একসময় হুঁচট খেয়ে পড়ে কিয়ান, মাটিতে গড়িয়ে পড়ে। তেজওয়ান ভীষণ মেরেছে ওকে, তাই দুর্বল হয়ে পড়ে যাওয়া, আর উঠতে পারে না সে। তেজওয়ান দৌড়ে দম নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর ওপর, মাথায় সজোরে এক ঘুষি দিতেই দাঁত ভেঙে যায় কিয়ানের। দাঁত চেপে বলে, তোকে আমি রক্তে চুবিয়ে দেব, বাচ্চাগুলোর কান্না আজ সব ফিরিয়ে দেব। এরপর ওর থেকে উঠে দাঁড়ায় একটার পর একটা লাথি, কিয়ানের প্রাইভেট পার্টে মারতে থাকে। চিৎকার করে ওঠে কিয়ান, এতে তেজওয়ান দম নেয়, আবারও মারে। পাগলের মতো লাথি দিতে থাকে তেজওয়ান ওর প্রাইভেট পার্টে। চিৎকারে, আর্তনাদে, কষ্টে মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে কিয়ানের, কিন্তু তাও তেজওয়ান থামে না। রাগে চোখ লাল হয়ে গেছে ওর, মুখে তৃপ্তির হাসি। এখন ও আর মানুষ নেই,
ও নিজেও একজন উন্মত্ত ন্যায়ের যোদ্ধা। কিয়ান মার খেতে খেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চারদিকে হঠাৎ নীরব হয়। তেজওয়ান থেমে যায়। হুঁশ ফেরে ওর। হাতটা খুবই কাঁপছে, শরীরটা নিস্তেজ, কিন্তু মন জ্বলছে আতঙ্কে আর অপরাধ বোধে। কি করলাম আমি? আমাকে তো ধরতে বলা হয়েছিল, মারতে নয়। এখন কি হবে? দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে, চারদিকে তাকায়, কারো উপস্থিতি খুঁজে ফেরে। ঠিক তখনই বাতাস কাঁপিয়ে পুলিশের সাইরেন বাজে। তেজওয়ান উঠে দাঁড়ায়। ভেতরে তোলপাড় চললেও চেহারায় কোনো ভয় নেই। শেষ, আমি সাসপেন্ড। মনে মনে নিজেকে দোষারোপ করে বলে উক্ত কথাখানি। মুহূর্তেই একটা কালো পুলিশের গাড়ি এসে সামনে থামে। দরজা খুলে নামে মাত্র একজন, আর সে তেজওয়ানের সিনিয়র অফিসার। তাকে দেখে তেজওয়ান খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অফিসার ধীর পায়ে এগিয়ে আসে, এক পলক তাকায় কিয়ানের লাশের দিকে, তারপর চোখ রাখে তেজওয়ানের মুখে। তেজওয়ান চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, একটু না নড়ে, মনে হচ্ছে নিজেই নিজের রায় শুনছে। সিনিয়র অফিসার এগিয়ে এসে মুচকি হেসে নীরবে কাঁধে হাত রাখেন, ঠান্ডা কণ্ঠে বলে, চিন্তা করো না, লাশটা পুড়িয়ে দাও। আমি রিপোর্ট দিব ও পালিয়েছে, পাওয়া যাচ্ছে না। তেজওয়ান ধীরে ধীরে মাথা তুলে একগাল স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, থ্যাঙ্কস স্যার। অতঃপর ধীরে ধীরে এগিয়ে এসে তেজওয়ান ভুলে যাওয়া বন্ধুর আলিঙ্গনের মতো জড়িয়ে ধরে সেই অফিসারকে। ঠিক তখনই ভয়ঙ্কর কিছু ঘটে যায়। সিনিয়র অফিসারের চোখ বড় বড় হয়ে যায়, জিহ্বা অর্ধেক বেরিয়ে পড়ে, মুখ ফাঁক হয়ে যায়। তেজওয়ান পর পর 3-4টি কোপ দেয় তার পেটে, একটি তীক্ষ্ণ ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে ঠেলে দেয় গভীরে। রক্ত গলগল করে বেরিয়ে আসে। সেই অফিসারকে সাথে সাথেই মারা যায়। তেজওয়ান দাঁত চেপে ছুরিটা তার পেট থেকে বের করে নেয়।